এই শব্দগুলো শুনে জানালা দিয়ে আমি বাইরের দিকে লক্ষ্য করি। এমতো অবস্থায় আমার চোখে গিয়ে আটকায় পাশের জানালা। আমি দেখতে পাই কালো মানুষের মতো দেখতে একটা অবয়ব। চোখে ঘুম থাকায় চোখটা একটু কচলিয়ে নি। আবার আমার চারপাশে যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষ থাকলে যেমন অনুভূত হয়, ঠিক তেমন হচ্ছে। আমার কিন্তু ভয় করছে। তোমরা যদি কথা না বলো, দেখা না দাও, তাহলে আমি জ্ঞান হারাবো কিন্তু। বিলের প্রায় মাথার কাছাকাছি এসে গেছি। এখন দেখতে পাচ্ছি একটু দূরেই একটি বট গাছ। দূর থেকে দেখলে গোলাকার মতোই মনে হয়। সালাম আলাইকুম প্রিয় লিসেনার, তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা নতুন এপিসোডে। দেখতে দেখতে 5 নম্বর এপিসোডে চলে এসেছি। সাথেই থাকো শেষ পর্যন্ত আজকের নতুন চমক আছে। নতুন একটা মডারেটর আমাদের সাথে অ্যাড হচ্ছেন। ওনার গল্পটাও শুনবেন এবং গল্প কীরকম হয় অবশ্যই কমেন্ট করে অবশ্যই পাঠাবেন আমাদেরকে। এবং বরাবর মতনই বলবো, যদি আপনারা ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। আমাদেরকে দুটি ওয়েতে আপনি ঘটনা পাঠাতে পারবেন। এক হচ্ছে ইমেলে, দ্বিতীয় হচ্ছে ফেসবুকে। আপনি আপনার যেভাবে সুবিধা হয় সে সুবিধা অনুযায়ী আপনি আপনার ঘটনাটি পাঠাবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবে চলে যাব, সেভাবে পড়ে শোনাবো। চলেন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি পাঠিয়েছেন সুমি আপু। উনি যেইভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাব। ভাইয়া, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদের। ঘটনাটি প্রায় 1888 অথবা 1889 সালের দিকে হবে। তখন আমার বয়স 17 বছর। ভাইয়া, আমার বাবা আর্মি অফিসার ছিলেন। তার জন্য আমাদের বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট থাকতে হয়েছে পোস্টিংয়ের জন্য। আমার বাবা চিটাগংয়ে ছিলেন। আমাদের বাসাটি ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, পাহাড়ের পাশে। আমার বড় ভাইও ছুটিতে তখন বাসায় এসেছিল। আমাদের পাহাড়ের পাশে বাসা থাকায় তার সাথে কিন্তু একটু অ্যাড করব যে আমাদের বাসার পাশে আরও দুটো ছোট্ট পুকুর ছিল। আমাদের বাড়ির পিছনে বাবার একজন বন্ধু ছিলেন, যার নাম সালাম আঙ্কেল। তিনি প্রায় তার বাড়ির বাহিরে লাইট অন করে রাখতেন। এই লাইট আশেপাশের জায়গা দিনের মতন আলোকিত হয়ে থাকত। এক রাতের ঘটনা, বাসার সবাই ঘুমাচ্ছিল। আমরা হঠাৎই আমার হঠাৎই ঘুম ভেঙে যায় আওয়াজের কারণে। আওয়াজটা ছিল, আপনি যদি কোনো বাগানে নিচের থেকে পাথর ঢিল দেন, মানে ভাইয়া আমি বুঝতে চাচ্ছি, আপনি আম বাগান বা আম, যে কোনো বাগানই যদি পাথর উপরের দিকে ঢিল মারেন, পাথরটি যখন উপর থেকে নিচে আসতে লাগলো, যে শব্দ সৃষ্টি করে ঠিক সেই রকম শব্দ। রাত তখন প্রায় 3টা। হঠাৎ আমি খেয়াল করলাম এই আমার মাথা রেখেছে, আমি যেদিকে মাথা রেখে ঘুমিয়েছিলাম ঠিক তার পেছনেই একটি জানালা ছিল। আমি জানালা দিয়ে শুনতে পাই অনেকজন মানুষ গাছে ঢিল দিচ্ছে। ঢিলটা উপরে দিচ্ছে, পাথরগুলো নিচে আসার সময় গাছের পাতার সাথে বাড়ি খাচ্ছে এবং শব্দ সৃষ্টি করছে। এই শব্দগুলো শুনে জানালা দিয়ে আমি বাইরের দিকে লক্ষ্য করি। এমতো অবস্থায় আমার চোখে গিয়ে আটকায় পাশের জানালা। আমি দেখতে পাই কালো মানুষের মতো দেখতে একটা অবয়ব। চোখে ঘুম থাকায় চোখটা একটু কচলিয়ে নি। আবার জানালায় ভালো করে খেয়াল করলাম। তখন দেখি আমার মা দাঁড়িয়ে আছে। মাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন? মা বলে উঠলেন, জানালা দিয়ে খুব আওয়াজ হচ্ছে। এতক্ষণ যা আমি দেখ শুনতে পাচ্ছিলাম, মা সেই সব আওয়াজ শুনে রুম থেকে উঠে আসে দেখার জন্য। মা বলে উঠলো, আওয়াজ আমিও পাচ্ছি, কিন্তু কিসের আওয়াজ তা বুঝতেছি না। এই বলে আম্মু ডাইনিং টেবিলের দিকে যায়। সেখানে একটা খাট ছিল যেটাতে আমার ভাই ঘুমাচ্ছে। আমি অদ্ভুত একটা জিনিস খেয়াল করলাম, আম্মু যাওয়ার সাথে আওয়াজটা কেন জানি মনে হলো কমে আসছে। আমার মা অদ্ভুত একটা বিষয় খেয়াল করলেন, ডাইনিং রুমের জানলা দিয়ে বাইরে আমাদের পোষা কুকুর দেখা যাচ্ছে।
কিন্তু কুকুরগুলো কোনো অস্বাভাবিক কোনো আচরণ নেই। আপনারা তো জানেন কুকুর বা অন্য প্রাণীরা জিন ভূত এইসব দেখতে পায়, কিন্তু আম্মু বুঝতে পারেন না বাইরে এই আওয়াজ হচ্ছে, কিন্তু তার দুইটা কুকুরের কোনো আচরণের পরিবর্তন নেই। এই দেখে আম্মু আবার খেয়াল করতে লাগলো আওয়াজের দিকে, কিন্তু এখন কোনো আর আওয়াজ তিনি শুনতে পান না। তখন আম্মুকে বলে, এখন আর আওয়াজ হচ্ছে না। আম্মু বলে উঠলো, তুমি শুয়ে পড়ো। তার একটুখানি পরই আমি খেয়াল করি ফজরে আজান দিচ্ছে। আমরা দুজনেই তখন যাক, আম্মু আর আমি দুজনেই নামাজ পড়ার জন্য অজু করি। তখন পাশের বাসায় সালাম আঙ্কেল কোরআন শরীফ পড়ার আওয়াজ আসছে। আসলে বলতে গেলে ওনাদের বাসা আর আমাদের বাসা অনেকটাই কাছে, এবং আশেপাশে বাড়িঘর বেশি একটা না থাকায় ওনার বাসায় ফোন বাজার শব্দ আমরা দুজনেই শুনতে পাই। পরে নামাজ পড়ে শুয়ে পড়ি দুজনে। সকালে উঠে আমরা বাসার সবাই রাতের ঘটনাটি নিয়ে আলোচনা যখন শুরু হয়, আমার আম্মু মূলত খুব ভীতু টাইপের। রাতের বেলায় উনি সহজে উঠেন না, উনি অনেক ভয় পান। কাল রাতে ওনার মাথায় একবারের জন্য আসেনি এটি একটি অস্বাভাবিক আওয়াজ। আম্মু বলেন এইরকম কিছু মনে আসলে উনি বিছানা থেকে কখনোই উঠে আসতেন না। এই বলেই আমরা সবাই হাসাহাসি করি। খাওয়া দাওয়া শেষ করে আবার সেই রাতের ঘটনা মনে আসে। বাড়ির পিছনে অনেক ঢিলাঢিলি আওয়াজ হয়েছে। কাল কেউ যদি ঢিলাঢিলি করে তাহলে অবশ্যই সেইখানে পাথর পড়া থাকে। এইভাবে বাড়ির পেছনে দেখতে যাই পাথর পড়া আছে। সেখানে গিয়ে বিশ্বাস করে চোখে যা দেখলাম বিশ্বাস করতে পারলাম, কোনো রকম কোনো পাথরই সেখানে ছিল। আমাদের এলাকায় দারোয়ানকেও এই ঘটনার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উনি নাকি এই শব্দ শুনেছেন ঠিকই, কিন্তু কি ঘটনা তা এসে দেখার সাহস হয়ে ওঠে না তার। আমাদের পাশের বাসার সালাম আঙ্কেলকেও আমি একই ঘটনা জিজ্ঞাসা করলাম। উনিও বললেন উনিও নাকি এই একই রকমের আওয়াজ শুনেছেন। এই ঘটনার কিছুদিন পর আমি ঢাকায় চলে আসি পড়াশোনার জন্য। তার বছরখানেক পরে আমার বাবাও চট্টগ্রামে শিফট করে, ঢাকা থেকে চট্টগ্রামে শিফট করে। আমার বাসা মহাখালী ডিএইচএস। পড়াশোনা শেষে বিয়ে করে ফেলি। বাড়ির বর্ণনা দিলে 5 তলা বাড়ি এইটা। আগে 3য় তলা থাকলেও বাবা মার সাথে বিয়ের পর টপ ফ্লোরে শিফট করি আমরা। 5 তলায় চলে আসি এখন। এই বাসায় ওঠার 7 হতে 8 বছর পর হঠাৎ আমি খেয়াল করি রোজ নির্দিষ্ট একটা টাইমে আমার ঘুম ভেঙে যাচ্ছে। প্রথম দিন যখন রাতে ঘুম ভাঙে তখন খেয়াল করলাম বাসার বিছানায় একটা অদ্ভুত রকমের বিশ্রী একটা গন্ধ ভেসে আসছে। প্রথমে আমি ভাবলাম আমার কুকুর মফি পটি করে দিয়েছে হয়তো। আপনাদের তো বলাই হয়নি, আমার বাসায় জাপানিজ একটা কুকুর আছে। আমি তার একটা কিউট নাম রাখি মফি। প্রথমে ভাবলাম মফি মলমূত্র ত্যাগ করে, কিন্তু সকালে উঠে পুরো বাড়িতে কোথাও কোনো মলমূত্র নেই। পরে আমি সংসারের কাজে লেগে পড়ি, এই কারণে আর খেয়াল করি না এই ঘটনা নিয়ে। কিন্তু অনেক দিন, প্রায় মাসখানেক হবে, আমার সাথে একই রকমের ঘটনা পুনরাবৃত্তি হতে থাকে। মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমি আমার মেয়েকেও ডাক দিই। ওকেও জিজ্ঞাসা করি আমি আমার রুমে কোনো গন্ধ পাই কিনা। কিন্তু আমার মেয়ে বলে, মা আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি আর আমার মেয়েকে বিরক্ত করি না, তাকে আর কোনো কিছু বলি না, কারণ সে ভয় পায়। ঘটনাগুলো সব আমার আম্মাকে খুলে বলি। উনি এমনিতেই ভীতু টাইপের মানুষ। উনি এসব কথা শুনে হুড়ো করে হুজুর ডেকে নিয়ে আসে। হুজুর এসে প্রায় প্রত্যেকটি রুমে দেখে, ঘুরে দেখে। হুজুর আমাদের বাসায় প্রায় 8-9 দিনের মতন আসে। এরই মধ্যে আমার ছোট মেয়েটি একটা অদ্ভুত রকমের বিষয় খেয়াল করে। আমাদের বাসার কুকুর মফি আমার রুমে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন আয়নায় মফি তাকায় তখন চোখের পলক পর্যন্ত পড়ে। আরেকটি বিষয় আমি খেয়াল করি যে মফি আমার রুমে ঢোকে না। শেষ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি।
বরাবরের মতন আমার ঘুম ভাঙল। খেয়াল করলাম ডাইনিং রুমের সাথে বারান্দা ছিল জ্যোৎস্নার রাত বলে। রাত্রেবেলায় রাতের চাঁদের আলোগুলো স্পষ্ট আমার বারান্দায় এসে পড়ছে। বারান্দার কোনায় আমি একটা ফুল দিয়ে টেবিল সাজিয়ে রেখেছি। টেবিলের পাশে হঠাৎ খেয়াল করলাম অবয়ব এই দেখে কে কে বলে চেঁচিয়ে উঠল। উঠেই লাইট জ্বালাতেই দেখি সেই টেবিলটা হঠাৎ করে পড়ে যায়। আমি এই ঘটনায় বেশ ভয় পাই। পরের দিন যথারীতি যখন হুজুর আসে, হুজুরকে সব খুলে বলি। হুজুর আমার কথা শুনে ঘরে দোয়া দরুদ পরে ঘরটাকে বন্ধ করে দিল। প্রতিদিনই হুজুর আমাকে দোয়া দরুদ পরে ফু দিয়ে যায়, কিন্তু এখন ঘটনা অনেক দূর গড়ানোর কারণে হুজুর আর কোনো রকম রিস্ক নেয়। উনি আমার ঘর বন্ধ করে দিয়ে দেন। আল্লাহর অশেষ রহমতে তারপরে আর কোনো কিছু আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি। এখনও এই ঘরে খুবই ভালো আছে। এরকম কোনো ঘটনা আর আমি ফেস করছি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, আমার অভিজ্ঞতা সবার কাছে পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু, আপনাকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। চলেন নতুন ঘটনা যাওয়ার আগে আপনাদেরকে আবারও রিমাইন্ড করি যে আপনারা যদি ঘটনা পাঠাতে চান আমাদেরকে হয়তো ইমেল করুন, আর না হয় আমাদের ফেসবুক পেজে ফলো করুন। আমাদের ফেসবুক পেজ আপনি ইউটিউব চ্যানেলে গেলেই সেখানে লিঙ্ক দেওয়া আছে, অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে আমাকে ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আর ঘটনাতে যদি কোনো রকম সংশোধনের প্রয়োজন হয় বা আমার ঘটনা যদি কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকে গল্পটি পাঠিয়েছেন আবির ভাই। ধন্যবাদ আবির ভাই আপনাকে আমাদের সাথে আপনার অভিজ্ঞতাটি শেয়ার করার জন্য। চলুন মূল গল্পে যাওয়া যাক। আমি এখানে কেন? কেউ কোনো কথা বলছে না কেন? পুরো ঘরটা শূন্য, কোনো আসবাবপত্র নেই। একটি দরজা এবং দুপাশে দুটো জানালা আছে, ও দুটোও বন্ধ। ধপধপে সাদা মেঝে, দেয়াল ও সিলিং এর রঙও সাদা। কোথাও কোনো ফ্যান বা পাতি নেই, অথচ ঘরের প্রতিটি ইঞ্চি জায়গা দেখা যাচ্ছে। চোখে কোনো সমস্যা হচ্ছে না। তাপমাত্রা স্বাভাবিক, না শীত না গরম। এ এক ভিন্ন পরিবেশ। সমস্ত ঘরময় আমার কথার প্রতিধ্বনি হতে লাগলো। আমার ভয় বেড়ে গেল প্রতিধ্বনি শুনে। একে তো শূন্য ঘর, তার উপরে মনে হচ্ছে আমার চারপাশে যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষ থাকলে যেমন অনুভূত হয়, ঠিক তেমন হচ্ছে। ভয়ে আমার সমস্ত শরীর ভার হয়ে যাচ্ছে। জিহ্বা যেন দাঁতের কারাগারে অসুস্থ বন্ধু পড়ে আছে একপাশে কাত হয়ে। অনেক কষ্টে ওকে সুস্থ করে বললাম, তোমাদের দেখা যাচ্ছে না কেন? চুপ করে আছো কেন? কথা বলো। শুরু হলো প্রতিধ্বনি, সহ্য করতে না পড়ে দুই হাতে দুই হাতাত আঙ্গুল দুই কানে পড়ে মাথার ভেতর কি শব্দ শুনতে লাগলো। সর্বশেষ প্রতিধ্বনি উঠারে মিলিয়ে যাবার পর কান থেকে হাত সরিয়ে বলল, আমার কিন্তু ভয় করছে। তোমরা যদি কথা না বলো, দেখা না দাও, তাহলে আমি জ্ঞান হারাবো। কিন্তু অলরেডি আমার মাথার ভেতর ভোবো শুরু হয়ে গেছে। সাথে সাথে দুই জানালা আর দরজা খুলে গেল। আমার কথার প্রতিধ্বনি হলো খুব আস্তে। আমার সম্মুখে ছিল দরজা। দৃষ্টি প্রসারিত করলাম ওই দিকে। দৃষ্টিশক্তি কোথাও বাধাপ্রাপ্ত হলো না। অসীম শূন্যতায় তাকিয়ে থেকে আমার চোখ ব্যথা করে উঠল। বন্ধ করলাম এক মুহূর্ত চোখ। দরজার দিকে এগিয়ে যাওয়ার বাসনা মনে চাইল। উঠতে চাইলাম ডান পা, ওটা যেন কয়েক মন ভারী হয়ে গেছে। শত চেষ্টাতেও নাড়াতে চোখ খুললাম ডানের, কোনো পর্দা বা গ্রিল নেই। চোখের অবস্থা একই হলো। তাকালাম বামে, অবস্থার কোনো পরিবর্তন নেই। তাহলে কি এই ঘরটা শূন্য? শূন্যে আর শূন্য ঘরে একদল অদৃশ্য ভূতের সাথে আমি অবস্থান করছি। ভাবতে আমার কণ্ঠ ছেড়ে গোঙানি শব্দ বের হলো, এই ভীতু ছেলে থামো। মৃদু ধমক দিল কে যেন। ভেবাচাকা খেয়ে থেমে গেলাম আমি। কে কথা বলে? কোথা থেকে বলে? হঠাৎ আমার 3 হাত সামনে একজন মানুষ দৃশ্যমান হলো। ভয়ের তো আমার অবস্থা করুণ। এই ভীতু ছেলে, ভয়ের কোনো কারণ নেই, বলল সেই দৃশ্যমান ব্যক্তি।
নিজের মনকে সান্ত্বনা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণে এনে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কণ্ঠ কণ্ঠে এসে আটকে গেল কথাটা। বিষমও খেলাম, শুরু হলো কাশি। একাধারে 5টা কাশি দিয়ে তবেই আমি থামলাম। ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। অদৃশ্য থেকে 10-12 জন মানুষ এসে জড়ো হয়েছে ঘরে। আমার ধারণা তাহলে ঠিকই ছিল, এই ঘরে মানুষ বা জিন বা ভূত যা কিছু হোক ছিল। নিজেকে আবারও বোঝালাম খুব করে, কিন্তু ভয়টা আমার থেকে যেতে চাচ্ছে না, শীতের কাঁথার মতো জড়িয়ে থাকতে যাচ্ছে সাথে। জোর করে কণ্ঠ ছিঁড়ে বের করলাম, তোমরা জিন, ভূত না জাদুকর? তোমার কি মনে হয়? প্রথম দৃশ্যমান লোকটি বলল। মনে হচ্ছে সেই এদের নেতা। আমি কোনো উত্তর না দিয়ে ঘুরে ফিরে সকলের আপাতমস্তক দেখতে লাগলাম। ওমা, পোশাকে আশাকেও তো অস্বাভাবিক কিছু মনে হলো। মানুষগুলোকে তো মানুষ বলেই মনে হচ্ছে। আমার ভেতরের ভয় সুতাকে কে যেন লাটাই দিয়ে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে বলে অনুভূত হচ্ছে। শুনেছি জিন ভূতেরা নাকি মানুষের আকার ধারণ করতে পারে, আবার জাদুকরও নাকি অদৃশ্য হয়ে যেতে পারে। তাহলে এরা জিন, ভূত নাকি জাদুকর? আচ্ছা, পরীক্ষা করলে কেমন হয়? কিন্তু ঘরে তো কিছুই নেই, তবুও কিছু একটা তো করতেই হবে। মগজ দৌড়াতে শুরু করেছে তার নিজস্ব গতিতে। সবকিছুই হার মানে যার গতির কাছে লাগাম টেনে ধরল মগজের দৌড়ের। ইতিমধ্যে সে কিছু একটা স্থির করে নিয়েছে। নেতা গোছের লোকটির সামনে এগিয়ে গেলাম। পা এবার মগজের কমান্ড শুনল। লোকটির দিকে তাকিয়ে কোমরে 2 হাত বেঁধে বললাম, আমি যা করব তোমাদের তাই করতে হবে। ও কোনো উত্তর দেওয়ার আগেই আমি বললাম, সকলে তার ডান হাত কাঁধ বরাবর উঁচু করো, হাতের 5 আঙ্গুল সোজা করো, ঠিক আমার মতো। সকলে আমাকে ফলো করলো। আমি টেনে নিচের ডান চল এক চর বসিয়ে দিলাম। আমার মুখ দিয়ে বের হলো আউ। সাথে সাথে খেয়াল হলো ঘরময় মৃদু প্রতিধ্বনি, ঠাস ঠাস ঠাস। মানুষগুলো সকলে একসাথে নিজেদের মুখে চর মেরে তাল সামলাতে না পেরে মেঝে পড়ে গেছে। প্রত্যেকে হাউ আউ আউ করে বাম হাত দিয়ে নিজেদের ডান চলে ডলতে ডলতে উঠে দাঁড়াচ্ছে। আমার অবস্থাও গায়ে, নিজেদের মুখে খুব জোরে মেরেছি, হয়তো আঙ্গুলের দাগও বসে গেছে, জ্বালা করছে। আমি প্রস্তুত থাকায় পড়ে না গেলেও ব্যথা লেগেছে খুব বেশি। ডান হাত পিঠে বেঁধে বাম হাত দিয়ে গাল মালিশ করছি। এ সময় এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়েছে। আমি ব্যথা বলে হি 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 করে হাসতে লাগলাম। অবশ্য স্বস্তি পেলাম যে এই ভেবে এরা জিনভূত না, এরা হয় জাদুকর, না হয় অন্য গ্রহের প্রাণী। এরা যে প্রাণী তা আমি নিশ্চিত, কারণ এদের অনুভূতি আছে। একজন বলে উঠল, এই ছেলে হাসি থামো। বলে উঠলো ডান পাশের একজন। আমি আরো জোরে হেসে উঠলাম। এই থামো, ধমকে উঠলো আমার বা পাশের একজন। থামো, আমি মুখ ভেঙচি কাটলাম। খুব লেগেছে তাই না? আমাকে এখানে কেন এনেছো? কাল আমার পরীক্ষা। আমি আমার পড়ার টেবিলে পড়ছিলাম, আমাকে আমার ঘরে রেখে এসো, নাহলে আরো মার খাওয়াবো। এই তাদের ছেলে, থামো, এত বকর বকর করছো কেন? পড়ার টেবিলে তো বসেছিলাম, ছেলে বলল পেছন থেকে একজন। আমি ঘুরে দাঁড়ালাম ওর দিকে, বললাম, খুব বীরত্ব ফলাচ্ছ তাই না? লজ্জা করে না? একজন ছেলেকে মারতে দল বেঁধে এসেছো, কাপুরুষ কোথাকার। ফাটা বেলুনের মতো চুপসে গেল লোকটি। কোনো মতো বলল, আমরা তোমাকে মারতে এখানে আনিনি, অন্য একটা কাজ আছে আমাদের। তাহলে আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? বললাম, তো তোমাকে আমরা মারবো না, অন্য এক কাজ আছে আমাদের। তাছাড়া তুমি তো তোমার পড়ার টেবিলে বসে ঝিমাচ্ছিলে, বলল পূর্বের লোকটি। আমি আমার পড়ার টেবিলে বসে ঝিমাবো, ইচ্ছে হলে নাচবো, গাইবো, যা খুশি তাই করব, তাতে তোমার কি? রাগে আমার শরীর কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে একটাকে ধরে কিলিয়ে আলুর ভর্তা বানিয়ে ফেলি, কিন্তু একজনকে ধরলে তো সকলে আমাকে ধরে ভর্তা বানাবে। অগত্যা নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগে। মনে মনে আউযুবিল্লাহ পড়তে পড়তে বসে পড়লাম। পেছন থেকে 2 কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। আর বুঝি রক্ষী নেই আমার। এখনই ওই 2 হাত হয়তো আমার গলায় যাবে, তারপর গলা চেপে মেরে ফেলবে আমাকে। আচ্ছা, আমি আমার 13 বছর জীবনে কি অনেক পাপ করেছি? আমার তো কিছু দায়িত্ব কর্তব্য ছিল, সেগুলো কি আমি যথাযথভাবে পালন করেছি? না, সব তো পারিনি, কিছু হয়তো করার চেষ্টা করেছি।
এজন্য মহান স্রষ্টাকে আমাকে ক্ষমা করবেন? শেষের কথাগুলো হয়তো একটু জোরে বলেছিলাম। অনুশোচনাকারীকে তোমার আমার প্রভু খুব ভালোবাসেন। তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও, ফল তো দেবেন তোমার প্রভু। আমার বাম কাঁধের আর মাথায় পেলাম তার স্নেহের পরশ। উঠে দাঁড়িয়ে ঘুরে দেখি নেতাগোছের লোকটি। হ্যাঁ, মানুষই সেরা। আমরা এসেছিলাম তোমার উপর কিছু পরীক্ষা চালাতে, উল্টো তুমি আমাদের গিনিপিগ বানিয়ে ছাড়লে। আমার চোখে চোখ রেখে বলল লোকটি। তার মানে তোমরা কারা? আমার জিজ্ঞাসা। আসলে আমরা যে কে এটা আমরাও জানি না, নেতা উত্তর দিল। বুঝলাম না। অবাক হয়ে জানতে চাইলাম। ছাড়ো সব কথা। পরম স্নেহে দুই হাতে ও আমার মাথার সমস্ত চুল এলোমেলো করতে করতে বলল, কখনো তোমার দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যেও না। সবসময় মহান স্রষ্টাকে স্মরণ রেখো। আমি দু চোখ বন্ধ করে ওর স্নেহটুকু উপভোগ করছিলাম। তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম কখন জানি না। মাথায় স্নেহের পরশ আর কাঁধে মৃদু ঝাঁকি অনুভব করলাম। কে যেন আমাকে ডাকছে, বলছে, আব্বু, সোনা ওঠো। এভাবে পড়ার টেবিলে ঘুমালে তো চলবে না। আমার সমস্ত চেতনা ফিরে এলো। আস্তে মাথা তুলে দেখি পাশে আম্মু দাঁড়িয়ে আছেন। আমি ফ্যাল করে তার দিকে তাকালাম। রাতে পড়তে পড়তে টেবিলে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আম্মু আমার ডান চোয়ালের দিকে তাকিয়ে আটকে উঠলেন। বললেন, তোমার চোয়ালে কে মেরেছে? থুতনি ধরে উঁচু করে ভালো করে দেখে বললেন, এ কি, 5 আঙ্গুলের দাগ বসে গেছে দেখছি। আমি বাম হাতে মাথা চুলকে বললাম, কই, কেউ তো মারেনি। মনে পড়ল সমস্ত ঘটনা। আম্মুকে কি ওসব বলবো? বললে বিশ্বাস করবেন তো? সত্যি কি আমাকে ওরা নিয়ে গিয়েছিল? কিভাবে নিল আমাকে? এলামই বা কি করে? তাহলে কি সব স্বপ্ন ছিল? আমার ডান হাত চলে গেল ডান চোয়ালে। হ্যাঁ, ব্যথা তো এখনো আছে, ফুলেও গেছে। তাহলে আম্মুকে কি বলবো? হয়তো টেবিলে ঘুমানোর সময় মুখে মশা বসেছিল, আর মারতে যেয়ে হয়তো এই অবস্থা করেছে। কি হলো? কি ভাবছো? মুখে কে মেরেছে? আম্মু সিরিয়াস হয়ে জানতে চান। মনে হয় মুখে মশা বসেছিল, ওটা মারতে এই অবস্থা করেছি হয়তো। কোনো মতে বললাম আমি। আম্মু পরম স্নেহে আমার মাথাটা তার কোলে টেনে নিয়ে বললেন, পাগল ছেলে আমার, নিজের মুখে কেউ এভাবে মারে? সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গল্পটি শোনার জন্য। এই ছিল ঘটনা। আবির ভাই এখনো পর্যন্ত ভাবছেন এটা কি কোনো দুঃস্বপ্ন নাকি তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। এই পর্যন্তই বন্ধুরা, সকলকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য। এবং আসসালামু আলাইকুম লিসেনার, আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে ঘটনা পাঠিয়েছে মোশাররফ হোসেন খান, তাকে অসংখ্য ধন্যবাদ। চলেন ঘটনায় যাওয়া যাক, পরে গল্প করি। ঘোড়াডিঙ্গি বটতলা, দিন দুপুরে যায় না চলা। ঘোড়াডিঙ্গি বটতলা নাম শুনলেই বুকটা ছ্যাত করে ওঠে। এক ধরনের ধরফরানি শুরু হয়ে যায় বুকের ভেতর। রাত তো দূরে থাক, দিনের বেলাও মানুষের ওই রাস্তাটার পার হয় ভয়ে ভয়ে। মুকুন্দপুর ও শিমুলিয়া পার হয়ে সোজা পশ্চিম বরাবর রাস্তা। কচুর বিলের প্যাটের ভিতর দিয়ে বয়ে গেছে সেটা। বিলের ওপাশে শিমুলিয়া, ওখানেই খরশে। মাঝখানে রাস্তাটি, দুই পাশের সেতু বন্ধ। ঘোড়াডাঙ্গি বটতলার খরশির প্রায় কাছাকাছি। কোনো অঞ্চলের মানুষের সহজে বটতলা পার হতে চায় না। বটতলা বলেই কথা, বিশাল বটগাছ, চারপাশে ছড়ানো ডালপালা আর ঝুড়ি, গা ছমছম করার মতন দৃশ্য। ছায়া ঘেরা ঘন পাতায় সম্রাটের মতন দাঁড়িয়ে আছে বটগাছটা। তার পূবের পাশেই একটা সামান্য উঁচু ডিবি। এই ডিবি মধ্যেই নাকি একটি ঘোড়াকে কবর দেয়া হয়েছে। কত যুগ কিংবা কত কাল আগে সে কথা কেউ বলতে পারে না, শুধু বলে হ্যাঁ আছে। ওই কবরের মধ্যেই ঘোড়াটি আছে। সেই ঘোড়া নিয়ে রয়েছে নানা ধরনের গল্প কাহিনী, ঠিক যেন রূপকথার মতো। রাতে শুনলে ছোটরা আর ঘুমাতে পারে না। কুড়ুমুড়ো হয়ে দলা পাকিয়ে মাকে কিংবা দাদিকে আঁকড়ে ধরে পার করে দেয় সারাটি রাত। কেউ কেউ মায়ের বুকের নিচে মাথা গুজে কাঁপতে থাকে। এমনই ভয় দাঁড়ানো, গা ছমছম করা, সব কিচ্ছা খায়।
সবার মুখে মুখে। কেউ বলে উড়াল ঘোড়া, সে আবার কি? হ্যাঁ, ঘোড়াটি দিনের বেলায় কচুর বিল সহ চারপাশে দাবড়ে বেড়াতে, আর রাত হলেই নাকি উড়ে উড়ে যেখানে সেখানে খুশি যেতে পারে। সন্ধ্যার পর বাঁশবাগানে তাকে দেখা যেত। অমাবস্যার অন্ধকার রাতের রাস্তার মাঝে দৈত্যের মতন দাঁড়িয়ে থাকত। চৈত্র মাসের খা খা কাঁপুনি দুপুরের দ্বীপান্তরের মাঠেও মধ্যে দেখা যেত। সে নাকি কত কপোতাক্ষ হেঁটে পার হতো, এক চুমুকে কুয়া পানি খেয়ে ফেলত। দিনের বেলায় যেখানে খুশি ঘরে বেড়াতো, আর রাতের সময় কখনো বিশ্রামের জন্য বটগাছের মাথায় উঠে শুয়ে থাকতো। এইসব গল্প এলাকার মানুষের মুখে মুখে ভাসে, হাওয়ায় ভাসে, জ্যোৎস্না রাতের পুকুর পাড়ে ভাসে, সর্বকালে হাতনে ভাসে, দলুজে ঠাকুর গোড়ানোর সময় ভাসে, দুষ্ট ছেলেকে ঘুম পাড়ানোর সময় ভাসে। কেবল ভাসতেই থাকে। কিন্তু কেউ ঘোড়াটিকে দেখেছে এমন কথা বলতে পারে। তারা সবাই শুনেছে, কেবল শুনেই এসেছে বংশের পর বংশ। এই জন্যই তো যত ভয় সব ওখানেই জমা হয়ে গেছে, যত বিস্ময় আর কৌতূহল ওখানে রয়ে গেছে ঘোড়াটিকে নিয়ে। আর একটি অসম্ভব অদ্ভুত গল্প প্রচলিত আছে। সে নাকি ইচ্ছে মতন বটগাছটিকে ডিঙিয়ে পাড়ে দিতে পারত। এখান থেকে তার নাম হয়ে গেল ঘোড়াডাঙ্গি বটতলা। এসব কিচ্ছা কাহিনী গ্রামের সরল সহজ মানুষগুলো বিশ্বাস করে, ছোটরাও বিশ্বাস করে। আমি তখন ছোট, কিশোর বয়স। আব্বাকে জিজ্ঞাসা করলাম, ঘোড়াডাঙ্গি বটতলার কথা কি সত্যি? আব্বা আমার দিকে তাকিয়ে হাসলেন, বললেন, তোমার কি মনে হয়? আমি তো আর এর আগামাথা কিছুই বুঝতে পারি। তোমারও কি ভয় করে? আমি চুপ। আবারও বাবা মুচকি হাসলেন, কিন্তু মুখে কিছু আর বললেন না। কয়েকদিন পর আব্বা বললেন, বিজয়। বললাম, জি বাবা। আমার বাগাছড়া যেতে হবে, সেখান থেকে সাতক্ষীরা। তুমি কি আমার সাথে বাগাছড়া পর্যন্ত যেতে পারবে? আমি বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। আব্বা বললেন, ভয় নেই, বেলায় বেলায় বাড়ি আসতে পারবে। খুব জরুরি দরকার, আমি ছাড়া আব্বার সাথে যাবার মতন আর কেউ নেই। বললাম, পারবো, আপনার সাথে যাব। আব্বা খুশি হলেন, বললেন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে গুছিয়ে নাও। আমি দ্রুত গুছিয়ে নিলাম। আমার আর চোখে একবার আব্বার দিকে আর একবার আমার দিকে তাকানো। বাগাছটা কত দূর? আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কোন পথে যেতে হয় আমি সেটাও জানি না। কিভাবে যেতে হয়, কত সময় লাগে, না কিছুই জানি না। শুধু জানি পথে চলতে, জানি হাঁটতে, তাই করব। বাবা ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। আমি বাবার পিছু পিছু হাঁটছি দুজনে। আপা বললেন, জানো তো, এখান থেকে বাগাছটা 7 মাইলের কাঁচা হাঁটার পথ, কোনো যানবাহন নেই। আমাদের তো আবার সাইকেলও নেই, আছে কেবল মাথার উপরে আকাশ অংশ। তবে আমি একটু অবাক হলাম। বললেন, হাঁটতে হবে, পারবে না? মাত্র তো 7 মাইল। 7 মাইল, তাও মাত্র। বা কথা শুনে তাজ্জব হলো। তিনি বললেন, 7 মাইল হাঁটা কোনো ব্যাপার হলো? আমি প্রতি সপ্তাহে অন্তত 2 বার ঝিগিরগাছা ও কলারোয়া যাই আর আসি, পায়ে হেঁটে আসি। দূরত্ব কত জানো তুমি? বললাম, কত বাবা? 10-12 মাইল তো হবেই। তার মানে আসা যাওয়া 20 হইতে 25 মাইল তুমি ধরে নাও। হিসাবটা খুশি হলো। সেই তুলনায় অবশ্য বাগাছড়ার পথ কম, 14 মাইল। 14 মাইল আমাকে হাঁটতে হবে। মনটাকে শান্ত করল। দেখলাম মনের শক্তির কাছে পথের দূরত্ব পরাজিত হচ্ছে। আমি এসে আব্বাকে বললাম, এটা কোনো ব্যাপার হলো? হাঁটুন আব্বা, আমিও পারবো। আব্বা আমার গালে আদর করে বললেন, এই তো বিজয়ের মতন কথা বলছো। মুকুন্দপুর পার হয়ে শিমুল।
আমাকে নিয়ে আব্বা শিমুলিয়া ঢুকে ডানের রাস্তায় উঠল। বিলের মধ্যে দিয়ে রাস্তাটি চলে যাচ্ছে আঁকা। গরুর গাড়ির চাকায় রাস্তার দুপাশে সোজাসুজি ভাবে দিয়ে গেছে। রাস্তার দুপাশ আর বনফুলের গন্ধ নাকে এসে লাগছে বাতাসের ঝাপটা। গন্ধটি বেশ মায়াবী। এই রাস্তায় তেমন কোনো মানুষ নেই। ডানে দিগন্তব্যাপী প্রচুর বিল, চোখ যত দূর যায় কেবল বিল আর বিল। আমরা হাঁটছি মাঝামাঝি দ্রুততায়, তাতে করে সহজে ক্লান্ত না হয়ে পড়ি। বিলের প্রায় মাথার কাছাকাছি এসে গেছি। এখন দেখতে পাচ্ছি একটু দূরেই একটি বট গাছ। দূর থেকে দেখলে গোলাকার মতোই মনে হয়। গাছটির কাছাকাছি এলে আব্বা পেছনে ফিরলেন, বললেন, এসো বট গাছের ছায়া একটু জিরিয়ে নিই। আব্বা বসে পড়লেন, আমার হাত ধরে তার পাশে বসালেন। তারপর একটা ক্লান্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, জানো তো এই জায়গাটার কি নাম? বললাম, না। এটাই ঘোড়াডেঙ্গি বটতলা। বললাম, তাই? আর ওই দেখো বলে আব্বা পূবের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, ওই যে উঁচু ডিবিটা দেখতে পাচ্ছ, ওর ভেতরেই সেই ঘোড়াটি আছে। এই বলে আব্বা হেসে দিল। তারা হাসির অর্থ বুঝতে না পারলেও কেমন এক তুচ্ছ কিংবা উপেক্ষার ভাব আছে। বাবার দিকে তাকিয়ে রইলাম। আব্বা বললেন, কেন বিজয়? জি আব্বা, মধ্যে কত কি ইচ্ছা, কিন্তু তার সত্যতা নিয়ে মানুষ ভাবে না, তাও করে না। তার মানে? আরে ধুর বাবু, ঘোড়া তো ঘোড়াই। যদিও এখানে কোনো কালে ছিল না, কালে ছিল কি না তা যা বলছি, ঘোড়ার এমন কি শক্তি কিংবা ডানা আছে যে উড়ে উড়ে বেড়াবে? এমন কি বড় পেট আছে যে এক কুয়ো পানি খেয়ে ফেলবে? আর এমন কি লম্বা পা আছে যে কপোতক্ষ হেঁটে পার হবে? তাহলে সব বানানো আর ভুয়া, বুঝলে? জি বাবা, বুঝতে পারি। কিন্তু ওই যে উঁচু ডিবিটা? হাসলেন। এই কি হাসি? অট্ট হাসি দিয়ে বললেন, পাগল হচ্ছে। ওরকম উঁচু ডিবি তো কত আছে মাঠে, আস্ত আছে, কি দেখো না? সবই বিলীন হয়ে যায় মাটির গর্ভে, বুঝেছ? আমি বাবার কথা শুনছি আর বাস্তবতার সাথে মিলিয়ে দেখছি। আব্বা আবার বললেন, মানুষ মরলে তো কবর দেওয়া হয় নাকি? জি, সেটা মানব সৃষ্টির প্রথম থেকেই, তাই না? এবার ধরো মৃত মানুষ যদি কবরে সেইভাবে থাকতো, তাহলে কি এখন পৃথিবীতে পা রাখার মতন জায়গা হতো? বললাম, না। এই দেখো, সেদিন পুকুর কাটতে গিয়ে 20 হাত গভীর হাওরের সন্ধান পাওয়া গেল। হ্যাঁ, তাহলে কি বুঝলে? কবরে কোনো মৃত ব্যক্তি বা প্রাণী শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে নাকি? হ্যাঁ, সবই বিলীন হয়ে যায়। ঠিক তেমনই যদি সত্যি বলে মানি না যে ওটার ঘোড়ার কবর, তাহলে এটা বিশ্বাস করো যে ওটা এখন ঘোড়া শূন্য, কেবল একটি মাটির ডিবি। আর শোনো, যে মরে যায় তার ভালো কিংবা মন্দ করার আর কোনো ক্ষমতাই থাকে না। কিন্তু ঘোড়াটি এখনো কি নাকি রাত বিরাতের চলাফেরা করে, কখনো বা উড়েছে শুনেছি। কেউ কি চোখে দেখেছে তা তো জানি না বাবা, তেমনটি তো শুনিনি। সবাই ওই রকম শুনে শুনে আসছে। আর এই ধরনের শোনা কথা কখনো সত্যি হয় না, বুঝলে খোকা? কেবল বানানো কল্পনা স্ফুত। বাস্তবতার সাথে যে আর কোনো মিলই নেই, তা আবার সত্যি হয় কেমনে করে? ঠিকই তো, আমি চিন্তামুক্ত হলাম ভারমুক্ত। আব্বা বললেন, শোনো, কখনোই শোনা কথায় কান দেবে না, বিশ্বাসও করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি বাস্তবতার সাথে মিলিয়ে না নিতে পারছো। চলো এবার উঠা যাক। আব্বা আমার হাত ধরে উঠে দাঁড়ালেন। সেই দাঁড়ানো ঠিক যেন আমার সত্যের মুখোমুখি, বাস্তবতার মুখোমুখি, সাহস আর অবিরাম চিন্তার মুখোমুখি। আমরা আবারও হাঁটা শুরু করলাম। বাগাছটা যখন পৌঁছালাম তখন দুপুর।
পেটে প্রচণ্ড ক্ষুধা, বুকে পিপাসা। আব্বা বললেন, ওসব মুখে না বলেও তিনি বুঝে ফেললেন। আমাকে বললেন, চলো দোকানে যাওয়া যাক, সামনে গিয়ে বসি। আমরা বসলাম। আব্বা মায়ের বানানো রুটি বের করে আমার সামনে মেলে ধরলেন, নাও খাও। শুকনো রুটি আর আলু ভাজি। আব্বাও আমার সাথে খেল। খাওয়া শেষ হলে আব্বা দোকানদারকে পানি দিতে বললেন। পাশে টিউবওয়েল, সুতরাং পানি কোনো সমস্যা নেই। দোকানদার তার ছোট ছেলেকে জগ ভরিয়ে পানি আনলেন। তারপর একটি গ্লাস সহ এগিয়ে দিলেন আব্বার কাছে। আব্বা আগে আমাকে পানি দিলেন, তারপর নিজে খেলেন। এখন বেশ তৃপ্তি মনে হচ্ছে। অজু করে যখন জোহরের নামাজ আদায় করলাম, তখন বেশ ফুরফুরে, ক্লান্তিও দূরে চলে গেছে। আব্বা প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে দ্রুত, তারপর আমার পকেটে কিছু টাকা দিয়ে বললেন, বাড়িতে গিয়ে তোমার মায়ের কাছে দিও, আমার ফিরতে 2-1 দিন দেরি হতে পারে। বুঝলাম সংসারের খরচের জন্য এই টাকা, আর এই টাকার জন্যই আমার সাথে করে আনা। আব্বা, তাকে কত চিন্তা করতে হয়, কত কিছু না খেয়াল রাখতে হয়, কত কিছু বুঝতে হয়। আমার বুকের ভেতরের কত প্রশ্ন উকি মারছে। আমার প্রতি অশেষ কৃতজ্ঞতার বৃষ্টি ঝরে ঝরে পড়ছে। মাত্র 2-1 দিন তিনি বাইরে থাকবে, আমাদের যাতে কোনো প্রকার কষ্ট না হয় তার জন্য আগে থেকেই কত ভাবনা, কত আয়োজন। আব্বা আমার দিকে ফিরে বললেন, তুমি এখন হাঁটা শুরু করলে বেলায় বেলায় বাড়িতে পৌঁছাতে পারো। কি, পারবে না? আমি বললাম, জি বাবা, পারবো। আব্বা আমাকে জড়িয়ে ধরে আদর করলেন, বললেন, এই তো আমার বাবা রহিম, বক্সের মতন কথা। আমি তাহলে যাই বাবা। বললাম, জি বাবা, আল্লাহ হাফেজ। বাবার কথা শেষ না হতেই দেখলাম সাইকেলের ব্রেক কষে সামনে দাঁড়িয়ে গেছে পশ্চিম পাহাড়ের সমান হাসান। আব্বাকে সালাম দিয়ে বলল, চাচা, বিজয়কে নিয়ে কোথায় যাচ্ছেন? বললাম, এই তো, এখন এই পর্যন্তই, বাড়ি যাবেন? আমি বললাম, না, যাব না, বিজয় যাবে। ও একা কিভাবে যাবে? ইনশাল্লাহ পারবে। তুমি কোথায় যাচ্ছ? আমি তো বাড়ি যাচ্ছি বাবা। ও তাই? হ্যাঁ, তাহলে বিজয় আমার সাইকেলে যাক, আমরা দুজন গল্প করতে করতে যেন যেতে পারবো। সে তো ভালো কথা। পারবে? পারবে ওকে নিয়ে যেতে? ছেলেটিকে একা ছাড়তে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? হাসান হেসে বলল, আপনি কিছু ভাববেন না চাচা, আপনি চলে যান যেখানে যাবো তো একটু সাতক্ষীরায় বাবা। তাহলে বাসে উঠে পড়ুন, ওই তো বাস আসছে, আমরাও রওনা দেই। বলেই বাবার কাছ থেকে বিদায় নিলাম। বা আচ্ছা বলেই ওটা, কিন্তু আমাকে ছেড়ে যেতে তার যে খুব কষ্ট হচ্ছে তা আমি জানি না। একটি বাস চলে এলো। আব্বা ছাতাটি হাতে নিয়ে বাসে উঠতে গিয়েও আবার আমার দিকে তাকান। আমিও আব্বার দিকে তাকিয়ে আছি যতক্ষণ না বাসটি না ছাড়ে, ততক্ষণ আমি আর হাসান দাঁড়িয়ে থাকি। বাস চলে গেল। হাসান বলল, আয়, সার্কেলের রোডে বসবি নাকি পেছনের ক্যারিয়ারে? রোডে বসলে তো কষ্ট হবে বেশি, বরং পেছনেই বসি। হাসান বলল, তাই বস। হাসান সাইকেলের চালানো শুরু করল, আমি পেছনে বসে পড়লাম। হাসান কেবল সুন্দর করে কত কৌশলে শিল্পীতে ভঙ্গিতে সাইকেল চালাচ্ছে, বেশ চারপাশের বাতাসের আমার চুল উঠছে, এই সাথে উঠছে এক অপ্রার্থিব আনন্দ মিশ্রিত শব্দ। আমার এগিয়ে যাচ্ছি ক্রমাগত, বাতাস দুভাগ করে চলতে চলতে একসময় ঘোড়াডেঙ্গির বটতলার কাছাকাছি ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, সামনে বটতলা, কি ভয় করছে? বললাম, না, একটু। তোমার? হাসান এসে বলে উঠলো, আরে ভয় করবে না, তো ওরা বলে কথা, আমাদের ঘরে এসে ঘুরে বসে। দূর দূর, কি বলছো? ওসব বাজে কথা। কে বলেছে? আব্বা কখন যাবার সময় বটতলায় বসে আমাকে কত কিছু না বলেছেন। চাচার কথা বিশ্বাস করলি?
হ্যাঁ অবশ্যই, আব্বার কথা বলে কথা, তার কথা যুক্তিও আছে। উনি বলে উঠলেন, কি যুক্তি? বাস্তবতার সাথে মিলিয়ে দেখার যুক্তি। ও আচ্ছা, তাই বুঝি। বলে ঠিক আছে, বুঝলি আমিও ওসব বিশ্বাস করি না। কেন? ভূতপ্রেত বলতে কিছু নেই তাই? কে বলেছে আছে? কেন, তোর আব্বাই তো আমাকে একদিন বলেছিল। তবে মিথ্যে বলছিলে? না, তুই মিথ্যে বলিস নে, আমি জানি। তাহলে তুমিও বিশ্বাস করো ভূত প্রেতে? বললো হ্যাঁ। হাসান ভাই বলল হ্যাঁ। কথা বলতে বলতে কোন সময় যে আমরা সে অতি ভয়ঙ্কর, অতি আতঙ্কিত বটতলাটি পেরিয়ে এলাম তা বুঝতেই পারলাম। এক সময় আমরা খালপাড়ের শান্তি দাদির দর্জির দোকানের সামনে এসে পৌঁছালাম। তখন আসরের সময়। হাসান বলল, এবার নাম, খালপার হয়ে সোজা বাড়ি যা। যাচ্ছি। তা তুই? আমিও বাড়ি যাব। তোকে অনেক ধন্যবাদ, আমার জন্য এত কষ্ট করলি রে। আরে এটা আবার কষ্ট কিসে? যা বাড়ি যা, চাচি অপেক্ষা করছে তোর জন্য। খাল পার হয়ে একবার তেঁতুলতলা গাছতলায় দাঁড়িয়ে একবার পশ্চিমের দিকে তাকাম। ওপার রাস্তায় হাসানকে আর দেখতে পেলাম না। আমি সোজা বাড়িতে গেলাম। বাড়ির বাইরে থেকে মামা মামা বলে ডাক দিতে লাগলাম। মা কোথায় ছিলে? দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর মুখের দিকে তাকিয়ে এবার জিজ্ঞেস করলেন, তুই খাইছিস? কিভাবে এলি? দুটো প্রশ্ন উত্তর দেবার আগে মা আবার আমার জামার বোতাম খুলে দিলেন। বললেন, যা করে যা গোসল কর, আমি ভাত বাড়ছি। আমি মায়ের আদেশ মতন দ্রুত গোসল সেরে আতনে এসে বসলাম বিছানার উপর। মা ভাত মাখিয়ে আমার মুখে তুলে দিচ্ছে আর একটা একটা করে প্রশ্ন করল, কিন্তু টাকার কথা একবারও জিজ্ঞাসা করলেন। আমি মায়ের সব প্রশ্নের উত্তর দিতে দিতেই খাওয়া শেষ করলাম। তারপর জামার পকেট থেকে টাকা বের করে তার হাতে দিল। আদরে আদরে মা আমার ক্লান্ত শান্ত মুখখানিতে প্রশান্তির স্রোত বইয়ে দিল। মায়ের আদর আর পরশের আমার ক্লান্তি যে কোথায় হারিয়ে গেল তা বুঝতেই পারলাম। পরদিন বাঁকড়ার হাট বাজার। মা আমার হাতে ঠোঁটের থলে আর টাকা দিয়ে কি কি আনতে হবে বুঝিয়ে দিল। আমি থলে হাতে নিয়ে বিকেলে এর উদ্দেশ্যে রওনা। দরগাডাঙ্গায় রাস্তায় উঠে দেখতে পেলাম সেও হাটে যাচ্ছে, পায়ে হেঁটেছে। জিজ্ঞেস করলাম, কিরে সাইকেল কোথায়? সাইকেল? হাসান যে আকাশ থেকে পড়ল আমার প্রশ্ন শুনে আমিও অবাক। কিরে? আবার জানতে চাইলাম, তোর সাইকেল আছে না? আরে পাগল, আমি সাইকেল পাবো কোথায়? সংসারের অবস্থা বুঝিস, নুন আনতে পান্তা ফোরায়। কথা শুনে আমার বুকের ভিতরটা বলে কি, আমার মুখ দিয়ে কেবল বেরিয়ে আসছিল, তাহলে কাল যে আমাকে সাইকেলে করে বাগাছড়া থেকে বাড়ি পর্যন্ত আনলি। ভাগ্যিস কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসেনি। হাসান বলল, চল আমরা দুজনে গল্প করতে করতে হাটে যাই। গল্প? আমার মুখে আর গল্প আসছে, কেবল ভাবছি আর ভাবছি। কথা যা বলার সবই হাসান বলছে, আর আমি শুধু ভাবছি আমার সাথে কাল কি হলো। কেন ঘোড়াডাঙ্গি থেকে আমাকে বাসা পর্যন্ত কে পৌঁছে দিল? হাসান যদি আমাকে পৌঁছে না দেয়, হাসান আমাকে যদি পৌঁছে না দেয়, তাহলে কি সেই ঘোড়াটি অন্য রূপে এসে হাসানের রূপ ধরে এসে আমাকে পৌঁছে দিল? এই প্রশ্নটা আজও আমার মনে গেঁথে রয়ে যায়। আমি এখনো এই কথাটা কল্পনা করলে ভয়ে সেই ঘোড়াডাঙ্গি বটতলার কাছ দিয়ে যেতে পারি। এখনো এই ভয় আমার আজও কাটেনি। আজও যদি ঘোড়াডাঙ্গি বটতলার কাছ দিয়ে যাই, মনে হয় যাতে কেউ আমার পিছু নিচ্ছে, কেউ আমাকে দেখছে আর ওপাশ থেকে বলছে, কি বিশ্বাস হলো? এই ছিল ভাই আমার ঘটনা। যদি আমার ঘটনা ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন লিসেনারদেরকে। অবশ্যই আশা করি ঘটনাটি সবার পছন্দ হবে। সালাম আলাইকুম, ধন্যবাদ।
মোশাররফ ভাইকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। কারণ ছোটোবেলার একটা বাস্তব অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদের যদি কারো ঘটনা বা অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনে বা আমাদের ইউটিউবের ট্যাগলাইনে আপনি দেখতে পাবেন আমাদের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানেও আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন। অথবা আমাদের জিমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডি নতুন কোনো অভিজ্ঞতা @gmail.com, সেখানেও আপনি চাইলে আমাদেরকে ঘটনা বা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে